সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, ঠিক এই সময়টিতে যখন আমরা দাঁড়িয়ে আছি, বন্যা কিছুটা উন্নতির দিকে এগিয়েছে, পানি কিছুটা সরে যাচ্ছে। ঠিক এই জায়গাটিতে যদি আমরা স্বাস্থ্যের ব্যাপারটিতে আসি, এই ভালো সময়টাতে আসলে আরেকটি খারাপ সময়ের দিকে চলে যাই আমরা তখন হচ্ছে যখন অনেক ধরনের সমস্যাগুলো কিন্তু ডেভেলপ করে। বন্যা যখন পানি ছিল তখন যে সমস্যাগুলো ছিল তার থেকে পানি যখন সরে যায় তখন স্বাস্থ্যের সমস্যাগুলো আরও বেশি মাত্রায় বেড়ে যায়। তো কোন কোন সমস্যাগুলো মহামারী আকার ধারণ করতে পারে বা একটা সিচুয়েশন তৈরি করতে পারে ক্রাইসিস মোমেন্টের, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সমস্যাগুলো যাতে না হয় এবং সেই সাথে হলে পরে আমরা দ্রুততার সাথে কিভাবে চিকিৎসা দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি বন্যা পরবর্তী রোগ ব্যাধি এবং তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন মেজর ডাক্তার খোরশেদ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে সামাদ স্যারের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন যে কোনো ধরনের সমস্যা নিয়ে, এবং সেই সাথে বন্যার এই ক্রাইসিস টাইমটিতে আপনারাও একটু জেনে নিতে পারেন যে কী কী সমস্যা বন্যা কবলিত এলাকায় হতে পারে, যাতে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তো আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা আজকে বিষয়টি রেখেছি বন্যা পরবর্তী রোগ ব্যাধি এবং তার প্রতিকার। এই যে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বন্যাটা এবার স্মরণকালের সর্বোচ্চ বন্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সমস্ত দেশ থেকে মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো আমরা আমাদের এন্ড থেকে সাহায্যের হাতটাও বাড়াতে চাচ্ছি যে এই ধরনের প্রচারণাগুলোর মাধ্যমে যে কি ধরনের রোগগুলো হতে পারে, হলে পরে কি করা যেতে পারে। যারা আক্রান্ত আছেন তারা হয়তো বা দেখতে পাচ্ছে না, কিন্তু যারা সাহায্য করবেন তারা হয়তো বা জেনে অনেকটা উপকৃত হবেন। শুরুতে যদি স্যার একটু বলেন যে এই সময়টিতে কোন কোন রোগগুলো আসলে হতে পারে। জি, ধন্যবাদ। আপনি যথাযথই বলেছেন। আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে বন্যার পানি দ্রুত সরে যাচ্ছে। তাতে কি হচ্ছে, বন্যা কবলিত যে এলাকা ছিল তাতে খাবার পানির যে বিষয়টি, এটি একটা সংকট দেখা দিচ্ছে। ফলে যারা বানভাসী মানুষ তাদের প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি, পরিষ্কার পানি, খাবার উপযোগী পানির তার স্বল্পতা হচ্ছে। ফলে এত পানি কিন্তু খাবার পানিটা নেই আসলে। ঠিক তাই। তো এই পানি তো খাওয়া কঠিন। তাহলে পানি দিয়ে যে রোগগুলি, আমরা যেটাকে পানিবাহিত রোগ বলি, এগুলি বেশি হয়। দুই হচ্ছে যে অনেকে আমরা খুব গাদাগাদি করে থাকছি সেন্টারগুলিতে, তো এইগুলিতে ত্বকের যে অসুখ পাশাপাশি থাকার কারণে সেটা হতে পারে। তিন হচ্ছে যে ছোট বাচ্চা মা যারা আছেন তাদের জ্বর, সর্দি, কাশি এগুলি হতে পারে। ত্বকের অসুখের কথা আমরা বলেছি, এছাড়া চোখের অসুখ সেগুলি হতে পারে, কানের অসুখ হতে পারে। তো মোটা দাগে এইগুলি হচ্ছে যে প্রধানত অসুখ। আর দীর্ঘদিন ধরে চিকিৎসার সাথে সম্পৃক্ত না থাকার কারণে, পুরনো যদি আগে থেকে কোনো ডিসঅর্ডার থেকে থাকে, আর হাইপার টেনশন থেকে থাকে, অ্যাজমা থেকে থাকে, এইগুলি যেহেতু ফলো আপ হয়নি, এগুলি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিতে পারে। এখন যেহেতু স্যার কারণ থেকে যদি আমরা আসি, আমরা যেটা রোগগুলো বলছিলাম সেই রোগগুলোর প্রথম এবং প্রধান একটা কারণ থাকতে পারে যে খাবার পানি বিশুদ্ধ করা যাচ্ছে না বা বিশুদ্ধ খাবার পানির অভাব হচ্ছে। সেক্ষেত্রে আমরা খাবার পানিটাকে স্যার কিভাবে বিশুদ্ধ করতে পারি যাতে করে অ্যাটলিস্ট ক্রাইসিস মোমেন্টের আসলে তৈরি না হয়। জি, ধন্যবাদ। আমাদের প্রচলিত যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে খাবার পানিটাকে বা যে পানিটা আমরা সংগ্রহ করি তাকে গরম করে ফুটিয়ে নিলে পারে এটা খাবার মতো হতে পারে। কিন্তু বাস্তবতা হলো অনেক জায়গাতেই আগুন জ্বালাবার মতো যে ডিভাইস বা ক্ষেত্র এটা নাই। তাহলে পরে আমাদের অন্য বিকল্পের কথা চিন্তা করতে হবে। তো এই সময়কালে ব্যাপক পরিমাণ এই যেটা আমরা বলেছি যে ত্রাণ বিতরণ হয়েছে, এবং ত্রাণের একটা বড় অংশ সেটা হলো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এটা দেওয়া হয়েছে। তো যেটা আমরা বারবার করে বলতে চাচ্ছি, এটা কিন্তু গণপ্রচারণার দরকার আছে। আপনার সাথে আমি সহমত প্রকাশ করছি যেন এটা কিভাবে এটা করতে হয়। ট্যাবলেট মানে আমাদের মাথার ভিতর প্রি কনসেপ্ট আইডিয়া আছে, তার মানে পানি দিয়ে আমরা বোধহয় এক গ্লাস পানির মধ্যে ঢেলে খেলে হবে। ব্যাপারটা এটা তা না। একটা বালতির মতো একটা সহজ একটা জার পানি তার ধারণ করা যায়, তাতে চোখের দেখায় 5 লিটার পানি, তার কিছু কম বেশি হলে এমন তেমন কিছু আসা যাবে না। তো যে ট্যাবলেটটা দেওয়া হচ্ছে
সেই ট্যাবলেটটা পানিতে একটা সাধারণভাবে ছেড়ে দিলাম, দিয়ে ঘড়ি ধরে মোটামুটি 30 মিনিট যদি রাখা হয় তাহলে পারে এইটাকে আমরা মোটামুটি খাবারের মতো করে করতে পারি। তখন পানিটা ছেঁকে নেওয়াটা আরও বুদ্ধি দিতে আরও স্পেসিফিক হবে। সেক্ষেত্রে স্যার ওই পানিটাকে কি আবার ছেঁকে নেওয়ার দরকার আছে কিনা, বা সেটাকে আবার ফোটানোর দরকার আছে কিনা? জি না, ফোটানোরটা আর আবশ্যকতা নাই, ছেঁকে নিতে পারি। হচ্ছে যেগুলো বড় রকম যদি ধুলি কণা বা এই জাতীয় কিছু থাকে তাহলে ছাঁকলে পারে সেটি পরিষ্কার হতে পারে। এখানে স্যার একটা কথা যদি বলি যে উদরাময় রোগী বা পেটের যে পীড়াদায়ক নানা সমস্যায় বন্যার পরবর্তী সময়টিতে হতে পারে, সেগুলি স্পেসিফিক্যালি কি কি হয় এবং সেক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা স্যার নিতে পারি? জি ধন্যবাদ, এটা খুবই সংবেদনশীল এবং সময় উপযোগী আপনি প্রশ্ন করেছেন। দুটো বিষয় মূলত, একটা হচ্ছে ডায়রিয়া আর একটা ডিসেন্ট্রি। আমরা সাধারণ ভাষায় ওনারা যেটা বলেন যে পেট খারাপ হয়েছে, তো এই পেট খারাপ সাধারণত যেটি হয় আমরা একটু আগে বলেছি যে ওই পানিটা তারপর কন্টামিনেটেড পানি, নোংরা পানি, এছাড়া খোলা খাবার, বাসি খাবার, পচা খাবার ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব ছিল না। আর কিছু বাস্তবতা দেখা গেছে যে খাবারটি ত্রাণ হিসেবে দেওয়া গেছে সেগুলো যদি খোলা হয় বা রান্না করা ছিল এটা দীর্ঘক্ষণ পরে তার কাছে পৌঁছেছে, সাপ্লাই চেইন কোনো কারণে তার কাছে দেরি করে পৌঁছেছে, উনি খেয়েছেন, এইগুলির কারণে উদরময়জনিত রোগ হয়। এখন মোটা দাগে আমরা দুটো কথা বলতে পারি, একটা হলো ডায়রিয়া আর একটা হলো ডিসেন্ট্রি। তো আমরা সহজ করে আমরা সাধারণ মানুষ আমরা কীভাবে বুঝবো? যদি স্টুলটা বারবার হতে থাকে কিন্তু তাতে যদি রক্ত না যায়, পেট কামড়ায়, পেট ব্যথা হয়, তাহলে পারে আমরা তাকে ডায়রিয়া বলবো। যদি স্টুল বা মলের সাথে সাথে যদি রক্ত যায় এবং অন্যান্য উপসর্গ থাকে তাহলে পরে আমরা তাকে ডিসেন্ট্রি বলবো। এটা একটা আমাশয় বলবো, এটা হচ্ছে সহজ হিসাব। এখন ট্রিটমেন্টের মডালিটি কিভাবে আমরা করব, এইটাকে আগে মাথায় রাখতে হবে। তো যেটা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি, সেটা হচ্ছে পানি শূন্যতা হয়। তাহলে পানি শূন্যটাকে পানি পূর্ণ করতে হবে, এবং বারবার এই পাতলা পায়খানা হওয়ার কারণে আমাদের শরীরে কিছু ইলেকট্রোলাইট আছে, এটা আমরা সবাই জানি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। তো বারবার এই লুজ মোশনের কারণে এই ইলেকট্রোলাইটগুলি মল দিয়ে শরীর থেকে চলে যাচ্ছে, তাতে কি হচ্ছে পানি শূন্যতা হচ্ছে, শরীরে যে পানি ছিল এক্সট্রা সেলুলার ফ্লুইড এগুলো চলে যাচ্ছে। তাহলে আমি ট্রিটমেন্টটা করবো কোত্থেকে? প্রথমত যে পানির যে ঘাটতিটা ছিল সেটাকে আমরা পূরণ করব, এবং এই যে ইলেকট্রোলাইটগুলি চলে গেছে সেটাকে আমরা পূরণ করব। আর এর সাথে সাথে কিছু সুগার, চিনি জাতীয় পদার্থ থাকবে, যেটা ওই ইলেকট্রোলাইটটা খাওয়া হলো পেটে, কিন্তু প্রত্যেকটা সেলে সেলে তাকে যে নিয়ে যাবে একটা ভেহিকেল, সেটা হিসাবে কাজ করবে। তাহলে এটা সহজ হিসাবে আমরা যেটা বলি ওর স্যালাইন, এটা মোটামুটি সহজলভ্য, এবং যারা বন্যাতে সহযোগিতা করছেন তারা ওর স্যালাইন সবাই নিয়ে যান, ওর স্যালাইনের পরিচিতিও আছে। তাহলে পারে এই ওর স্যালাইনটা আমাদের পানি শূন্যতা দূর করলো, 1, 2 হলো যে ইলেকট্রোলাইট পূরণ করলো, 2 সেটা পূরণ করলো, এবং যেটা ওই একটু দুর্বলতা ছিল চিনি চলে যাওয়ার কারণে এটা অনেকটা পূরণ করবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে ওরসালাইনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যে আছে সেটা কিন্তু আমরা আগেও জানতাম, আবারও সেটা উঠে এসেছে এই সময়টাতে। ওরসালাইনের একটা প্রিপারেশনে অনেক ধরনের কথা থাকে, অনেক ধরনের কিছু হয়তো বা মিসকমিউনিকেশন থাকে বা মিসকনসেপশন থাকে যে বেশি বেশি ওরসালাইন খেলে মনে ভালো হয়ে যাব, বা ওরসালাইন অনেক সময় ঠিকমতো বানাতে না পারার কারণেও কিন্তু অনেক ধরনের ক্রাইসিস আমরা অনেক সময় দেখেছি। এই জায়গাটিতে এই প্রশ্নটা যদি আমরা রাখি যে ওরসালাইনের একটি প্যাকেট আমরা কত গ্লাস পানির সাথে আসলে মিক্সড করতে পারি? জি, আপনি যথাযথই বলেছেন। ওরসালাইন, একটা স্যালাইন আধা লিটার পানি, আরো সহজ করে বললে যে একটা গ্লাসে 250 মিলিলিটার থাকে, তার মানে এটা 2টা গ্লাসে দেওয়া যাবে। কিন্তু আপনি যেটা বললেন যদি আমরা স্যালাইনের ইয়েটা খুলে ফেলি, স্যাচেটটা খুলে ফেলার পর বেশিক্ষণ এটা পানির সাথে না মিশে দেরি করে সংরক্ষণ করলে এটাও কন্টামিনেশন হওয়ার ঝুঁকি থাকে। তাহলে আমরা এটা যদি খুলে ফেলি তাহলে আমরা দ্রুত এটা ব্যবহার করে 2 গ্লাস পানিতে মিক্স করব, 500 ml পানির সাথে আমরা মিক্স করব। ঠিক তাই। আবার আপনি যথাযথ বলেছেন যে এইটাকে আমরা মনে করি অসুবিধা কি আছে, চিনি আছে, লবণ আছে, আমি একটু বেশি করে পানি দিলাম, খেতে তো আর একটু পাতলা ভালোই লাগছে। এটা ঔষধ, তার প্রত্যেকটা ডোজ আছে এবং তার তাত্ত্বিক আলোচনা অনেক জটিল। আমি সে আলোচনা না যেয়ে বলতে চাচ্ছি যে এটা ডোজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ভাবে স্বীকৃত, এখান থেকে ফ্লেক্সিবল হওয়ার কোনো অবকাশ নাই। তাহলে এটা যেভাবে বলা আছে সেভাবেই খেতে হবে, এটিকে পাতলা করারও কোনো অবকাশ নাই, ঘন করারও কোনো অবকাশ নাই,
এবং বেশিক্ষণ সময় অবকাশ নাই, এবং পানির সাথে মিশিয়ে দীর্ঘক্ষণ রাখলে সেখানে আবার কন্টামিনেশন হবে, তার কোনো অবকাশ নাই। এখানে সাইটো জায়গা আছে যে পানির সাথে মিশে বেশিক্ষণ সংরক্ষণ করার যে বিষয়টি, অনেক সময় দেখা যায় অনেক সময় এক গ্লাস পানি খাওয়ার পর অনেকক্ষণ পর আরেক গ্লাস খেলো, মানে এই সময়টিতে আসলে কতক্ষণ, মানে এই মোটামুটি 8 ঘন্টা, দুঃখিত 8 ঘন্টা, জি আপনার প্রশ্নের যে উত্তর হলো মোটামুটি 8 ঘন্টার ভেতরে সেই পানিটা অনেকে ফ্রিজে রেখে দিতে চান বা অনেকে এইভাবেও সংরক্ষণ করেন, সেটা কি স্যার? এটা আসলে আমরা খুব বেশি উৎসাহিত করি না। ধন্যবাদ স্যার। এখানে যে আরেকটা প্রশ্ন ছিল যে অনেক বেশি পরিমাণ ওরসালাইন খেলে মনে করে যে আমার ডায়রিয়াটা মনে হয় 2 দিনেই ভালো হয়ে যাবে, বা খুব বেশি ডায়রিয়া হলো আমি তাহলে বেশি বেশি ওরসালাইন খেলাম তাড়াতাড়ি ভালো হয়ে যাব, এই কনসেপ্টটি কি আসলে কতটুকু সঠিক? বেশি ওরসালাইন খাওয়ার আসলে কি কোনো উপকারিতা আছে কিনা? জি, আপনি এবারও যথাযথ বলেছেন, কোনো ক্রমেই না, এটা তো একটা ঔষধ, তারও তো একটা মাত্রা আছে। কি হয়, আমরা খুব সাধারণভাবে একটু আগে আলোচনা করেছি যে এতে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, বাইকার্বনেট আছে, এগুলো ইলেকট্রোলাইট, এবং এর মাত্রা বেশি হলে পারে সোডিয়াম বেড়ে যাচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, বাইকার্বন বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলি কিভাবে কাজ করে সেই আলোচনাটা জটিল হলেও আমরা খুব সহজভাবে বুঝতে পারি। এই সোডিয়াম বেড়ে গেল, হাইপারনাট্রিমিয়া বেড়ে গেল, বাইকার্বনেট বেড়ে গেল, তাহলে এটা আরও পরবর্তী হার্টে, কিডনিতে, লিভারে এগুলি সমস্যা হতে পারে। সুতরাং এটাকে যত মেজি তত মধু মনে করে বেশি গ্রহণ করার কোনোই উপযোগিতা নাই। সেক্ষেত্রে স্যার যদি একটু বলে দেন যে সাধারণত যদি একটা মানুষ কতবার বাথরুমে গেলে তার কতটুকু আসলে স্যালাইন খেতে হবে, এরকম কি কোনো? জি, এটা আসলে তো শিশু, তার বয়স, তার অন্যান্য অনেক কিছু বিষয় বিবেচনা করা হয়, এগুলি সবকিছু বিবেচনা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা অনেক বড় স্পেসিফিক গাইডলাইন রেখেছে। তবে আমি খুব সাধারণের জন্য এটা বলতে চাই, যদি এটা পরিণত হয় তাহলে পরে একবার লুজ মোশনের সাথে সাথে 1 গ্লাস পানি মতো করে স্যালাইন নিলে মোটামুটি তার মানে ব্যালেন্সড হয়ে যায়। স্যার, সবসময় আমাদের দেশে আসলে ওরসালাইন তো আমরা সবাই জানি, ব্যবহার বৃদ্ধিটা আজকে আরেকটু ভালো করে আপনার কাছ থেকে জানলাম। এটার সাথে একটা সবচেয়ে বেশি প্রচলিত যেটা আছে, এবং সেটা আসলে ব্যাড ইমপ্যাক্ট গুড ইমপ্যাক্ট দুইটাই তৈরি করছে, অ্যান্টিবায়োটিক। দেখা যায় যে এই সময়টিতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়তো বা বেড়ে যাবে, দরকার হতে পারে অনেক সময় দরকার ছাড়াও। এইখানে আপনার মতবাদটা কি আসলে, যে স্যার এই পেট ব্যথার ওষুধগুলোতে আসলে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কতটুকু? জি, আপনি যথাযথ বলেছেন। এই যে ডায়রিয়া, এটা মূলত একটা ভাইরাস দ্বারা হয়, এবং এটার নাম হচ্ছে রোটা ভাইরাস। বাংলাদেশের প্রেক্ষাপটে রোটা ভাইরাস দিয়েই ডায়রিয়াটা সবচেয়ে বেশি হয়। দেখুন, আমরা একটু আগে বলেছি যে অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিকটাকে একটু খোলাসা হওয়া দরকার। অ্যান্টি এগেইনস্ট, বায়োটিক, বায়োস মানে জীবন, তাহলে এটা জীবনের বিরুদ্ধে কাজ করে। এটা আরও নন স্পেসিফিক হয়ে গেল। আমি যদি সুনির্দিষ্ট করে বলতে চাই, ব্যাকটেরিয়া একটা অণুজীব আর ভাইরাস আর একটি অণুজীব। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপর কাজ করে। তো আমরা একটু আগে বলেছি যে এই তার ডায়রিয়াটা মূলত হয় রোটা ভাইরাসে। তাই যদি হয় তাহলে রোটা ভাইরাসের ক্ষেত্রে যদি আমি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন দেই এবং রোগী যদি সেটা সেবন করেন, তাহলে পারে তো কোনো কার্যকরিতাই হচ্ছে না, অর্থাৎ ভাইরাসের উপর তো অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না। অর্থাৎ এই যে অ্যান্টিবায়োটিক সেবনটা এটা অপ্রয়োজনীয় হচ্ছে এবং তার অপব্যবহার হচ্ছে। পাশাপাশি তাহলে ভাইরাসের প্রশ্নটি থেকে গিয়েছিল, ভাইরাসটি একটা সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ নিজেই তার নিজেকে শেষ করে দেয়। তার আয়ুষ্কাল ধরা যাক 7 দিন, তাহলে আমরা যেই ওষুধ দিই না কেন রোগী কম বেশি 7 দিন একটু কষ্ট পাবে, তারপর ওই ভাইরাস এমনি মরে যাবে, রোগী ভালো হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আবার আমি কথাটা বলছি, সেটা অ্যান্টিবায়োটিকটা কোনো প্রয়োজন হবে না। অনেক ধন্যবাদ স্যার। এখানে যদি একটু আমাদেরকে বলেন যে আমরা যে মানে এই সময়টিতে নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, বা অনেকে অথবা যেহেতু এত পরিমাণ রোগী অসুস্থ, মানে অনেকে অসুস্থ হবেন যে ডক্টরের শরণাপন্ন হওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আসলে কি এভাবে অ্যান্টিবায়োটিক সেবন করাটা কতটুকু ঠিক, বা এখানে আসলে ফার্মাকোলজিক্যাল কোম্পানি যারা আছেন, যারা অ্যান্টিবায়োটিক প্রোভাইড করছেন, তাদেরও আসলে সচেতনতা কতটুকু হওয়া উচিত, বা ফার্মাসিতে যারা ওষুধ বিক্রি করছেন তাদের ক্ষেত্রে স্যার কোনো ধরনের কোনো সচেতনতা অবলম্বন করা উচিত কিনা? জি, অবশ্যই। এটা একটা কন্ট্রোল ড্রাগ, অর্থাৎ একমাত্র প্রেসক্রিপশান, চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশান দিয়েই ওষুধটি দোকান থেকে আনা উচিত। কিন্তু আপনি যেটা বলেছেন যে আমরা প্রায় এটা ব্যত্যয় দেখি, তো বানভাসী মানুষের কাছে সবার হাতে একটা একটা করে অ্যান্টিবায়োটিকের 1 পাতা করে দিয়ে দিয়ে বলা হলো যে এটা আপনি সেবন করেন। তো এখানে তো বিভিন্ন ধরনের রোগী আছেন, এখানে স্তন্যপান দানকারী মা আছেন, এখানে গর্ভবতী মা আছেন, এখানে শিশু আছে, এখানে পরিণত বয়সের মানুষ আছে, কারো অন্যান্য ডিসঅর্ডার তার সাথে অন্যান্য থাকতে পারে। এই অ্যান্টিবায়োটিক সবার জন্য সমভাবে প্রযোজ্য না।
যে কথাটা বলেছি, অনেক অ্যান্টিবায়োটিক গর্ভবতী মাকে দেওয়া যায় না, সে গর্ভস্থ শিশুর বড় রকম ক্ষতি করতে পারে, এমনকি এই শিশুটিকে গর্ভে নাও রাখা সম্ভব হতে পারে। স্তন্যদানকারী মাকে দেওয়া মানে ওই অ্যান্টিবায়োটিকটা শিশুও প্রকারান্তরে খাচ্ছে। তাহলে এই শিশুর জন্য যখন কোনো অ্যান্টিবায়োটিক দরকার ছিল না, সে মাতৃদুগ্ধের মাধ্যমে পাচ্ছে, এটাও তার শিশুর জন্য বড় রকম ক্ষতি হতে পারে। এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক শিশুদেরকে একেবারে দিতে মানা করা আছে, যেমন টেট্রাসাইক্লিন। অথচ এই বন্যার কারণে যে এই উদারময় জনিত রোগ, তাতে টেট্রাসাইক্লিনের ব্যাপক ব্যবহার আছে। এতে শিশুর চিরস্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি হাত পা বাঁকা বাঁকা হয়ে যেতে পারে। আবার পরিণত বয়সে হলেও অ্যান্টিবায়োটিক একটা সুনির্দিষ্ট ডোজ আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এটা দিনে 3 বার খাবে না 2 বার খাবে, এটা ভরা পেটে খাবে নাকি খালি পেটে খাবে, এটা 5 দিন খাবে না 7 দিন খাবে, তাহলে অনেকগুলি প্রশ্ন কিন্তু চলে আসে। মানে ইন জেনারেল করে আমরা অ্যান্টিবায়োটিক আসলে দিতে পারবো না, দেওয়া উচিত হবে না। এখানে স্যার একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আমাদের আলোচনায় আবার ফেরত আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আমি বলছিলাম যে পায়ের নখের মধ্যে 5টা নখের মধ্যে ঘা হলে কি ব্যবহার করা যাবে? জি ভাই, আপনি এটা কতদিন থেকে এরকম হলো? বন্যা বা বৃষ্টি এই কারণে মনে হয় এটা সেটা যদি হয় স্যার, সেক্ষেত্রে আমরা সেভাবে অ্যানসারটা করি যে সেক্ষেত্রে কি করা যায়। এটা সম্ভবত স্ক্যাবিস, ওনার কাছে আরো তথ্য পেলে পারে ডায়াগনোসিসটা সুনির্দিষ্ট হতে পারতো। যদি এটা স্ক্যাবিস হয়, এই সময়টাতে স্কিনের সমস্যা কিন্তু অনেক বেড়ে যায়। খুব আপনি যথাযথ বলেছেন। তো যদি এটা হয় স্ক্যাবিস, তাহলে এটার জন্য এক ধরনের লোশন পাওয়া যায়, এটা মুখে খাওয়ানো কোনো ক্রমে যাবে না, এটা ওই জায়গাতে লাগাতে হবে। তাহলে আমরা ধরে নেই পায়ের নখের ভেতরে যে যে জায়গাগুলি আছে, ইন্টারডিজিটাল ক্লেফট বলছি আমরা, সেখানে এটা মাখবে। উনি মাখবেন দিনে 3 বার, অন্তত 3 দিন, তাহলে 3 3 9 বার হলো। এটা ধুয়ে গেলে এটা কার্যকারিতা কমে যাবে। তাহলে এই 3 দিন উনি গোসল করবেন না বা পায়ে পানি লাগাবেন না। এই 3 দিন 3 3 9 বার হওয়ার পরে উনি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুলে আশা করা যাচ্ছে যদি অন্য কোনো জটিলতা না থাকে, তাহলে ওনার এই চর্মরোগটি ভালো হয়ে যাবে। অনেক দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার অ্যান্টিবায়োটিক নিয়ে আর কি কোনো কথা আছে কিনা? জি জি জি, তাহলে আমাদের কতগুলি সামারিতে আমরা আসতে পারি যে অ্যান্টিবায়োটিক অবশ্যই সেবন করা যেতে পারে, সেটি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শেই হতে হবে। আমরা স্যার এই সময়টাতে শুধু দেখা যাচ্ছে যে যারা বন্যার পানিতে এতদিন ছিলেন, যাদের একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে আসলে যখন জ্বর ঠান্ডা কাশি থাকছে, তারা এগুলোকে আসলে গ্রাহ্য করছে না, কারণ এর চেয়ে বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। যখন এটা পানিটা কমে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করছে, যে জ্বর হচ্ছে, অনেকের কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। সেক্ষেত্রে আমরা মানে কি করতে পারি, বা এই সময়টিতে তাদেরকে আমরা চিকিৎসাটা কিভাবে দিতে পারি? জি ধন্যবাদ। জ্বর তো আসলে কোনো অসুখ না, এটা একটা উপসর্গ। তার নেপথ্যে কোনো কারণ আছে, সেটি তার শ্বাসকষ্টজনিত, ধরেন রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, অথবা যে কোনো ধরনের ইনফেকশন। তার এই সময়কালে কি গলায় ব্যথা হতে পারে, টনসিলাইটিস হতে পারে, ফ্যারিনজাইটিস হতে পারে, ল্যারিনজাইটিস হতে পারে, এগুলি বেশি আপার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। এমনকি যে গ্যাস্ট্রোএন্টারাইটিসের কথা বললাম, উদাহরণজনিত, এটার কারণেও জ্বর হতে পারে। তাহলে আমাকে জ্বরকে আগে অ্যাড্রেস করতে হবে যে কেন জ্বর আসছে। তো আপনি যে কথাটা বলেছেন যে বন্যার সময় আমাদের খুব সুসংগঠিতভাবে যেভাবে প্রফেশনালি অ্যাড্রেস করা, সেটা কখনো কখনো এটা নাও যেতে পারে। তারপরেও এখন যথেষ্ট পরিমাণে ত্রাণ চিকিৎসকরা একদম প্রত্যন্তভাবে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলি কাজ করছে, পাশাপাশি যে হেলথ কমপ্লেক্সগুলি সেটাকে আরও এনরিচ করার চেষ্টা করছে। আমি ধরে নিলাম কোনো কারণে সেটি আমাদের রোগীর কাছে পৌঁছানো সম্ভব হলো না, সেক্ষেত্রে ওটিসি ধরনের ড্রাগস, অর্থাৎ যেটার জন্য প্রেসক্রিপশন লাগে না এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা ব্যবহার করি, আমরা অনেকে বাসাতেও রাখি, প্যারাসিটামল জাতীয় ড্রাগ, এটা উনি সেবন করতে পারেন। এবং সেবন করার সময় প্যারাসিটামল একটা কথা আমাদের বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এটা ভরা পেটে খাওয়া ভালো এবং সর্বোচ্চ এটা মাত্রাভেদ হতে পারে, 3 বারের মধ্যে সীমাটা রাখাই ভালো। তো একটা ট্যাবলেটে 500 মিলিগ্রাম আছে, যদি তাই হয় তাহলে পরিণত বয়সে 500 এর মধ্যে থাকাটাই ভালো। এরপর যদি জটিলতা হয় বা আশানুরূপ ফল না পাওয়া যায়, তাহলে হয়তো অনুমান করা যেতে পারে যে আরও হয়তো জটিলতা আছে, সেই ক্ষেত্রে সুযোগ না নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো। আর একটা জিনিস আমি যুক্ত করতে চাই, কাশির প্রশ্নটা এসছে সঙ্গত কারণেই। এটা হচ্ছে অ্যালার্জি জনিত কারণ, বিভিন্ন রকম রোগ জীবাণু, বিভিন্ন রকম বন্যার কারণে
বিভিন্ন স্ট্রাকচারের সাথে মানুষের ছোঁয়া হতে পারে। তো এইগুলির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ আমরা কম বেশি সেটা জানি, ক্লোরফেনিরামিন, মেলিয়েট আছে, ফেক্সোফেনাডিন আছে, এগুলি ওটিসি ড্রাগ, ডাক্তার পরামর্শ দরকার হবে না। এটিও মাত্রার ভিতর সীমিত মাত্রায় দিনে 2 বার হয়তো 3 দিন এটা সেবন করা যেতে পারে। তাহলে আমি একটা সামারি করি যে মোটামুটি 3 দিন প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় নিজে সেবন করার পরে ভালো হয়ে গেলে খুবই ভালো, যদি সেক্ষেত্রে না হয় তাহলে সুযোগটা না নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এটা স্যার খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এখন দেখা যাবে সবারই আসলে এই জিনিসটা হবে, তাহলে সেক্ষেত্রে নিজেরা অ্যান্টিহিস্টামিন বা প্যারাসিটামল জাতীয় ড্রাগ খাওয়ার পরেও যদি দেখা যায় যে না ভালো হচ্ছে, তখন একটু চিকিৎসকের সাহায্য বা যারা সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের কাছে আসলে এটা শেয়ার করা উচিত। অনেক সময় দেখা যায় স্যার এই যে বন্যা যেহেতু এখনো আছে, পুরোপুরিভাবে কিন্তু আমরা এটা থেকে এখনো বের হয়ে আসিনি। সাপের প্রচুর উপদ্রব, মানে সাপের পানি যেহেতু চলে আসছে মানুষের ঘরে 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 ঘরে, তো এই সাপের উপদ্রবে আসলে আমরা মানে কিভাবে বুঝতে পারবো যে কাউকে কামড় দিয়েছে কিনা, বা যদি কামড় দেয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? দুটি বিষয় যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, তার আগে একটু প্রিলিউড করি, সেটা হলো যে সাপ হতেই পারে এই সময়কালে। তো এইটা যখন বন্যা শুরু হচ্ছে, যদি আমরা মোটামুটি বুঝতে পারি যে কোন এলাকাটা আমাদের বনভাসী মানুষের ভিতরে আমার এরিয়া, সেই এলাকাটাকে যদি আমরা কার্বলিক অ্যাসিড একটু আগের থেকে দিয়ে রাখি, আমরা কম বেশি জানি সাপ কার্বলিক অ্যাসিডে ভয় পায় বা সেখানে যায় না, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো এটা হয়তো ক্ষেত্র বিশেষে এই কার্বলিক অ্যাসিড দেওয়া সম্ভব নাও হতে পারে এইরকম বড় ব্যাপারটাতে। তাহলে থেকে গেল যে সর্প দংশনের ব্যাপারে অনেকগুলি সতর্কতা আছে, যেমন হচ্ছে নিচে জুতা পরা বা ভারী প্যান্ট জাতীয় পরা। আমি ধরলাম তারপরও সাপ দংশন করলো, এখন সাপ যদি দেখেই ফেলা যায় যে কোন সাপ দংশন করেছে, তাহলে গ্রামের মানুষের অনেকটা ধারণা আছে, তারা সাপের সাথে বসবাস অনেকগুলি প্রান্তিক জনগোষ্ঠীতে বা ওই সর্পপ্রধান এলাকাতে মানুষ জানে যে এটা বিষাক্ত সাপ অথবা এটা নির্বিষ সাপ। আমি ধরে নিলাম যে সেটা বুঝতে যদি পারা যায়, তাহলে তো মানে বিষাক্ত সাপের চিকিৎসার ধরন একরকম, আর নির্বিষ বা কম ঢোরা সাপ টাইপের তার চিকিৎসা একরকম, তাহলে সেই হিসাবে চিকিৎসাটা হবে। এখন যদি সেটিও বুঝতে না পারা যায়, তাহলে দংশন দেখে কিন্তু মোটামুটি বোঝা যায়। সাধারণত বিষাক্ত সাপের 2টো বড় দাগ থাকে, 2টো বড় দাগ থাকলে সে যখন দংশন করে ওই 2টো দাগই ত্বকের উপর অনেক গভীরে পতিত হয়ে যায়। তাহলে যদি আমরা 2টো দাগ এবং অনেক ডিপ সিটেড দেখি, তাহলে পরে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা চন্দ্রবোরা বা ওই জাতীয় কোনো বা বড় ধরনের বিষাক্ত সাপ। আর যদি অনেকগুলি হালকা হালকা দাঁতের মতো কিন্তু ডিপ সিটেড না, হালকা দাগ, তাহলে পরে আমরা ধরে নিতে পারি ডোরা বা কম বিষাক্ত সাপের মতো। এখন ওই যে আগে বলেছি যে বানভাসী মানুষ কিন্তু স্ট্রাগল করে, তারা ওই ঢোরা সাপের যে চিকিৎসা, টোটকা চিকিৎসা যেগুলি ব্যবহার করেন সেগুলি দোষের কিছু না। বা 2টো প্যারাসিটামল, ব্যথা হচ্ছে প্যারাসিটামল দিল, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিল, এটা। আর যদি আমাদের কোনো বিষাক্ত সাপ বলে অনুমান হয়, সেই ক্ষেত্রে কোনো সুযোগ না নিয়ে প্রথম কথা হচ্ছে আমরা দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনবো। তার জন্য নির্দিষ্ট যে ঔষধটি সেটা হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম, সাপের বিষ থেকে যে ইয়েটি নির্দিষ্ট ঔষধ, তো এটা দিতে হবে। তো এটির আমি ন্যাচারালি এটার যে কতটুকু ডোজ কতটুকু এগুলো তাত্ত্বিক আলোচনা, আমি সেখানে না যে আমি বলতে চাচ্ছি সামারি হিসাবে নির্বিষ সাপ হলে পারে মানে চেষ্টা করতে হবে যারা সাহায্য করছেন তাদেরকে জানানো এবং তারা যাতে দ্রুত হসপিটালে নিয়ে যান সে ধরনের আসলে ব্যবস্থা করা। জি, আমি একটু যুক্ত করতে চাই, আমাদের অনেক মিথ আছে যে ওঝারা সাপের বিষ ঝাড়তে পারে, তারপর যে সাপ দংশন করেছে সেই সাপকে ধরে নিয়ে আসলে সেই সাপ আবার বিষটা নিতে পারে, অথবা সেই জায়গাতে কেটে দিলে পারে বিষটা বেরিয়ে আসে। এইখানে কোনো কালক্ষেপণের কোনো অবকাশ নাই। এই যে মিথগুলি, এগুলির কোনো অদ্যবধি বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় নাই। তাহলে এই ওঝা ডাকা বা এই সমস্ত যে কথাগুলি বলা হলো, এগুলি করতে যে সময়টি কালক্ষেপণ হয়ে যাবে, তাতে বিষটা দ্রুত ছড়িয়ে যাবে এবং রোগীকে বাঁচানো কঠিন হবে। তাহলে প্রথম কাজটি হলো দ্রুততম সময়ে স্বাস্থ্য ব্যবস্থার কাছে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য। ওকে স্যার, এখানে আরেকটা বিষয় আমরা আজকে আলোচনা করতে যাচ্ছিলাম যে বন্যায় চোখ ওঠার সমস্যা, এবং সেই সাথে যেহেতু কারেন্ট সিচুয়েশনে ডেঙ্গুটাও অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, আমরা এটা নিয়েও একটু আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম বন্যা পরবর্তী রোগ ব্যাধি এবং তার প্রতিকার নিয়ে। ঠিক এই জায়গাটিতে বন্যার পরবর্তীতে কি কি সমস্যাগুলো হয় তার মধ্যে চোখ ওঠার বিষয়টি ছিল। স্যার, চোখ ওঠা অনেক সময় দেখা যায় চোখ লাল হয়ে থাকে, বন্যার পানিতে হয়, অনেক সময় অনেক কারণেও হয়। তো সেই জায়গাটিতে যদি একটু বলেন যে চোখ ওঠার ক্ষেত্রে আমরা মানে এটা কি প্রাদুর্ভাব আকারে ধারণ করতে পারি কিনা, বা আমরা চিকিৎসার জন্য সহজে কি করতে পারি? জি, এটা যখন ক্লোজ কমিউনিটি থাকে, বন্যার সময় সবাই একসাথে হয়, গাদাগাদি করে থাকেন, একটু আগে বলা হয়েছে, এটা ছোঁয়াচে রোগ, দ্রুত একজনের থেকে আরেকজনের হয়। তো এটা আসলে কেন হয়, তারপর চিকিৎসাটা হতে যথাযথ। তো ইউজুয়ালি আমরা দেখেছি এটা কনজাংটিভাইটিস, সেটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে বা ইনফেক্টাইল কনজাংটিভাইটিস হতে পারে। তো দুটোর চিকিৎসা দুই রকম। আমার জনগণের এন্ডে বা আমার পেশেন্ট হিসেবে আমি সতর্কতা কী করব সেই আলোচনাটা করছি। যে কোনো কারণে হোক, চোখ যদি ওঠে, চোখ যদি চুলকায়, চোখ যদি ফুলে যায়, তাহলে পারে ওই যে বলেছি আমরা ব্যথা হচ্ছে, ব্যথার জন্য একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ, ভরা পেটে অ্যালার্জি জাতীয় ওষুধ যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, অ্যান্টিহিস্টামিন, এটা আমরা নিতে পারি নিজেরাই। আর কতগুলি কমন প্রবণতা আছে, হাত দিয়ে চোখ ডলা, এটি করা যাবে না। এটি করলে ওটা ফ্রিকশান হয়ে ওটা আরও ড্রাই হবে এবং ওটা পানিটা শুকিয়ে যাবে, আরও এটা সমস্যা হবে। তাহলে আমাদের এটি বন্ধ করতে হবে। দুই হচ্ছে যে প্রচুর পানি দিয়ে চোখটা ধুয়ে ফেলতে হবে, বিশুদ্ধ পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। আর ডললে আরেকটা সমস্যা হয়, একটা চোখ হয়তো ইনফেকশন ছিল না বা আর লাল ছিল না, আরেকটা চোখে ছিল, এই হাত দিয়ে ডলার পরে উনি খেয়াল করুক আর না করুক, এই হাতটা তার চলে যাবে এবং পরবর্তী আরেকটি চোখ তার হতে পারে। আর সস্তা বাজারে খেলনা টাইপের চশমা পাওয়া যায়, সুলভে চশমা পাওয়া যায়। বন্যা এলাকাতে যারা দাম দিচ্ছেন, আমি একটা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ তাদের দিতে চাই, এই জাতীয় চশমাটা 0 পাওয়ারের একটি আপনারা নিয়ে যাবেন। যদি কাউকে দেখেন, এটি কোনো ব্যবহার করলে কোনো ক্ষতি নাই। সম্ভব হলে এটা কালো যাবে চশমা, সূর্য আলোকে এটা বেড়ে যায়, এই চশমাটা উনি পরবেন। এতে তার বাতাস থেকেও চোখকে সুরক্ষা দিবে, সূর্যালোক থেকেও তার চোখকে সুরক্ষা দিবে, পাশাপাশি চশমা আক্রান্ত বা চশমা পরিহিত অবস্থায় তার থেকে অন্যদের হওয়ার আশঙ্কাটাও কম হবে। এখানে একটা মেসেজ কি দিয়ে দেওয়া যায় কিনা যে সেই সাথে দেখা যায় যে বন্যা পরবর্তীতে অনেক ঘা বা হাতে পায়ে ঘায়ের সমস্যাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি? জি জি জি, আপনি যথাযথ বলেছেন, এটাও ছোঁয়াচে রোগের কারণে হয়। এবং এই ক্ষেত্রে দর্শক ফোন করেছিলেন স্ক্যাবিসের মতো বলছিলেন, যেটা প্রতিটা নখে হয়েছে। ঠিক তাই। তো এগুলি হওয়ার প্রবণতা বেশি। তো যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার পানি থেকে যাওয়ার পরে আমাদের হাত পাগুলি ভালো করে সুরক্ষা করা উচিত, অথবা অনেকগুলি মানুষ যেখানে থাকে সেখান থেকে আসবার পর ভালো করে সুরক্ষা বলতে আমি সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার থাকতে পারে এবং একটা কাপড় দীর্ঘদিন ধরে ওনারা পরিধান করেন, কখনো বাধ্য হন, কখনো পদভ্যাসজনিত কারণে, আচ্ছা আসছি পরে আছি, সেখানে ঘাম, সেখানে ময়লা, সেখানে দুর্গন্ধ, এইটা থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রচলিত অর্থে ওনার কাছে যাই আছুক, পুরোনো কাপড় কম দামি কাপড় থাকুক সেটা পরুক, কিন্তু একটা কাপড় জন্য দীর্ঘদিন ধরে না পরা হয়। এবং নখ বড় রাখাটা একটা বড় অপরাধ, নখের ভেতরে ময়লাটি জমে এবং সেখান থেকে কৃমি হতে পারে এবং আরও নখের স্ক্র্যাচের কারণে চুলকানি আরও বাড়তে পারে। সেই সাথে হচ্ছে কাপড়গুলো যদি সম্ভব হয় একটু গরম পানি দিয়ে মনে হয় ধুয়ে দিলে জীবাণুটা মুক্ত হয়ে যায়। আমরা তার একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যেটা নিয়ে আসলে আলোচনাটা আসলে দরকার, সেটা হচ্ছে যে বন্যা কবলিত যে এলাকাগুলোতে সেখানে কি মানে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কোনো উপযোগিতা আছে কিনা, বা সেটা কি দেওয়া গেলে কি ভালো হয় কিনা? জি, এটা আপনি একটা খুবই সময় উপযোগী প্রশ্ন তুলে নিয়ে এসছেন। দেখেন, এগুলো একসময় সোশ্যাল স্টিগমা ছিল, ট্যাবু ছিল, আমরা এটা আলোচনা করতে পারতাম না। কিন্তু এটা তো একটা শারীরভিত্তিক প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল প্রসেস, একটা প্রত্যেকটা আমাদের মা বোন এটার ভিতর দিয়ে প্রক্রিয়াতে আসেন, প্রতি মাসে তার এইরকম শারীরবৃত্তীয় হয়। তো এটা তো উনি খোলামেলা বলতে পারছেন না, বা আমাদের স্টিগমাটাকে ভাঙতে হবে, এটা তার দরকার। এবং এই বানভাসী এলাকাতে উনি কোথায় পাবেন? তাহলে পারে আমাদের এটাকে খুবই অগ্রগণ্যতায় দিয়ে তার কাছে পৌঁছে দিতে হবে। এবং এই সুরক্ষাটা যদি না হয় তাহলে পারে পরবর্তী ওনার ইনফার্টিলিটি থেকে শুরু করে অনেক জটিলতা হতে পারে, এছাড়া সামাজিক সমস্যাও হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যার বন্যা মানে পরবর্তী সময়গুলোতে যে ধরনের সমস্যাগুলো কমনলি হতে পারে এবং ক্রাইসিস মোমেন্ট তৈরি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু অনেকগুলো কথা বললাম। তার মধ্যে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সবগুলি খুব ইজিলি কিন্তু স্যার প্রোটেক্ট করা যায়, বা আমরা যদি প্রিভেন্ট করতে চাই, যেমন আপনি বললেন স্যালাইনের কথাটা, সেই সাথে আসছে যে সাপের কামড়ের বিষয়টা, এবং সেই সাথে এই যে বিষয়গুলো চোখে ওঠার সমস্যা এবং চুলকানির সমস্যাগুলো। কারেন্ট সমস্যা একটা সমস্যা নিয়ে আসলে কথা না বললে না, কারণ এটা প্রতি বছরই আমরা এই সময়টিতে কথা বলি। ডেঙ্গুর যে সমস্যাটি দেখা যাচ্ছে কি যে ডেঙ্গুতে প্রতি বছর কিন্তু আরও একটু খারাপ, মানে প্রতি বছর আর একটু
বেশি করে খারাপ হচ্ছে বা এরকম। তো এই জায়গাটা যদি একটু বলি যে আমাদের যেহেতু কোভিড ভ্যাকসিন স্যার তৈরি হয়ে গেছে বিশ্বব্যাপী, কিন্তু ডেঙ্গু ভ্যাকসিন কেন তৈরি হচ্ছে না বা এটা কি তৈরি হতে পারে কিনা, মানে যদি ওয়ার্ল্ডের এই বিষয়টিতে আসে আমরা। দেখুন, এটাকে আমরা ডেঙ্গুকে বলছি যে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ, অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। কেন অবহেলিত? আপনি সুন্দর কথা বলেছেন। কোভিড তো খুবই দ্রুততম সময়ে কোভিডের ভ্যাকসিন তৈরি হয়েছে, কিন্তু ডেঙ্গুর আমাদের ইতিহাস বাংলাদেশে প্রায় 25 বছরের ঊর্ধ্ব হয়ে গেল। তো 2 বছরের কোভিডকে যদি আমাদের চিকিৎসায় ভ্যাকসিন মারদের 25 বছরটা আমরা পারলাম না কেন? এর কারণ হলো ওই যে বলেছে অবহেলিত হওয়ার কারণে। চিকিৎসা বিজ্ঞান যেখানে যথেষ্ট সমৃদ্ধ, সেটা ইউরোপ অথবা আমেরিকা, তারা নিজেদের খুব নৈতিক তাগিদ অনুভব করে নাই। ফলে তাতে অর্থায়ন, প্রযুক্তি, চিকিৎসক, ফার্মাকোলজিস্ট বা এই যে টিম ওয়ার্কটা তৈরি করবার জন্য তাদের নৈতিক এবং কোনো রকম লজিস্টিক কোনো সাপোর্ট আমরা তাদের কাছ থেকে পাই নাই। ফলে যে কাজটা হয়েছে সেটা মূলত বাংলাদেশ ভিত্তিক কাজটা হয়েছে। ফলে এই বিষয়গুলিকে যে আমরা আলোচনা করলাম, এটিকে যদি আরও সমৃদ্ধ করা যেত তাহলে পারে এইটা হয়তো এতদিনে আলোর মুখ দেখত। অনেক ধন্যবাদ স্যার। ডেঙ্গু হলে একটা খুব কমন মানে মিথ রিসেন্টলি তৈরি হয়েছে অনেক জায়গাতে, এই ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি যে পেঁপের রস খাচ্ছে। পেঁপের রস খেলে যেটা হয়, ডেঙ্গুতে প্লেটলেটের পরিমাণটা অনেকটা কমে যেতে থাকে। পেঁপের রস খেলে প্লেটলেট বেড়ে যাচ্ছে, এই কথাটি আসলে কতটুকু সত্য? জি, আসলে এই পেঁপের রসের কথাটা কোথা থেকে কিভাবে এত সাধারণ আসলো সেটি নিয়ে আমার মনে হয় যে গবেষণা করতে হবে। তবে আমি এই গণমাধ্যমের মাধ্যম দিয়ে যে বার্তাটি খুবই সুনির্দিষ্ট করে বলতে চাই, পেঁপের রস অথবা আমাদের বাজারে নতুন কিছু হার্বাল প্রোডাক্ট এই মিথকে ভিত্তি করেই তৈরি হচ্ছে, এগুলি প্লেটলেটকে বাড়ানোর জন্য কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। সো মানে এই জিনিসগুলো আসলে মানে অ্যাভয়েড করাই উচিত। জি, বরং এই পেঁপের সে বিশ্বাস করবে যে আমার পেঁপের রস খেলে, তাহলে সে পেঁপের রস খাবে, যে কোনো মূল্যেই আনতে চেষ্টা করবে। তারপর অতিরিক্ত পেঁপের রসের কারণে জটিলতা হতে পারে। যেতে পারে কিনা যে পেঁপের যে রসটা আমরা বলছি সেটা কি পেঁপের ফলটির রস নাকি পাতার রস, এটা কোনটা আসলে করে সাধারণত? ফলেরও রসেরও কোনো উপযোগিতা নাই এবং পাতার রস নাই। এখানে একটু প্রাসঙ্গিক হয়তো হবে, সেটা হলো যে প্লেটলেট রক্তের একটি উপাদান, এটির লাইফ স্প্যান হচ্ছে 8 দিন। 8 দিন পরে প্রত্যেক দিনই, আজকে 8ম দিনে কিছু না কিছু প্লেটলেট ভেঙে যাচ্ছে এবং শরীর তার স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন নতুন করে প্লেটলেট তৈরি হয়ে যাবে। তার মানে এই প্লেটলেট তৈরি হওয়াকে ইন্টারফেয়ারেন্স করার জন্য কোনো ঔষধের প্রাসঙ্গিকতা আমরা দেখি না। ডেঙ্গু জ্বরের এটা যেহেতু একটা ভাইরাল বা এডিস মশা দ্বারা এটা ভাইরাসটা আসে আমাদের এখানে, তো এখানে স্যার দেখা যায় কি শরীর ব্যথার বিষয়টা সবসময় থাকে, কারণ ভাইরাল জ্বর হলেই সমস্ত শরীর কিন্তু ব্যথা করে অনেক বেশি। তো সেখানে অনেক সময় দেখা যায় অনেকে ব্যথানাশক ওষুধ কিন্তু নর্মাল ভাইরাস জ্বর অনেক সময় খাই আমরা প্যারাসিটামলের সাথেও। ডেঙ্গুর ক্ষেত্রে কি আমরা ব্যথানাশক ওষুধ খেতে পারি কিনা? জি, ব্যথার ওষুধ বলতে আমরা যেটা দৈনন্দিন বুঝি, সাধারণ লোকও যেটা জানেন, আবার টোটকা ওষুধের দোকানদার যেগুলি ব্যবহার করে, ডাইক্লোফেনাক, সোডিয়াম, ইন্ডোমেথাসিন, কেটোরালাক, এই জাতীয় ব্যথার ওষুধ। এবং সবচেয়ে যেটা অ্যাসপিরিন, এটা খুবই জনরণ্যে, সবাই এইটার নামটা শোনে। তো আপনি যেটা বললেন যে এটা আসলে তো প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্যারাসিটামল খেলে মানে উনি স্বস্তি পান না, ব্যথাটা থেকে যায়, তখন এই যে অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধ উনি গ্রহণ করেন। এই ওষুধগুলির রক্ত ভাঙার একটা প্রবণতা আছে। আমরা একটু আগে আলোচনা করলাম যে প্লেটলেট ভেঙে যায়, মানে প্রকারান্তর রক্ত ভেঙে যায়, তাহলে পারে এমনিতে রক্ত ভাঙার একটা প্রবণতা তার অসুখের নিজস্ব গতিতেই হচ্ছে। পাশাপাশি আমরা একটা ওষুধ দিলাম, ব্যথা তার লক্ষণ ভিত্তিক কমলো বটে, কিন্তু রক্ত ভাঙার প্রবণতা এত বেশি হতে পারে যেটা হেমোরেজ হতে পারে, অর্থাৎ রক্ত বাহিরে আসতে পারে, সেটা নাক দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, হাতের আঙ্গুল দিয়ে হতে পারে, চোখ দিয়ে হতে পারে, মলদ্বার দিয়ে হতে পারে, যোনিপথে হতে পারে, এগুলো বিভিন্ন রকম অরিফিস দিয়ে এই ব্লিডিং ডিসঅর্ডারটা হতে পারে। সুতরাং কোনো ক্রমেই এটা খুবই পরিষ্কার মেসেজ, ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে ব্যথার জন্য একমাত্র প্যারাসিটামলই খাওয়াই যথাযথ হবে। আর সেক্ষেত্রে আসলে ব্যথানাশক ওষুধটা আসলে না, মানে এটা একেবারেই না করা ভালো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চিকিৎসক পরামর্শ ছাড়াই আমরা আরো একটি খুব কমনলি ইউজড ওষুধ খাই, সেটা হচ্ছে মাল্টিভিটামিন। কিছু হলে কারো গায়ে ব্যথা, কারো কোনো খারাপ লাগা কিছু থাকলে যে সে হয়তো বা উইক, তার মনে হয় ডেফিসিয়েন্সি আছে, একজনকে সাজেস্ট করে দিচ্ছে যে আপনি একটা মাল্টিভিটামিন খেতে পারেন। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়টিকে আসলে ঠিক কিনা? জি, আমি একটা প্রশ্নের উত্তর প্রথম কথা বলবো না, তাহলে ব্যাখ্যা আসে কেন। ভিটামিনকে মোটা দাগে দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে জমা থাকা শরীরে আর একটা জমে না। জমে না সেটা হচ্ছে ভিটামিন বি আর সি।
তো এটা যেহেতু জমে না, আমরা যত খুশি যদি আমি খাওয়াই, লাভটা কি হলো? জমলো না। প্রকারান্তরে আর একটা বাড়তি ওষুধ কিনবার খরচ, এবং ওই ওষুধ মাত্র তার কিছু অ্যাডভার্স ইফেক্ট, তার কিছু টক্সিসিটি, শরীরে সেটা জমা হলো, তার ভিতরে কিছু রঞ্জক পদার্থ, কিছু কালার্ড ম্যাটেরিয়াল, কিছু সুইটেনিং সাবস্টেন্স, কিছু চিনি ইত্যাদি থাকে। তাহলে এইগুলি আমার প্রয়োজন ছিল না, এগুলো আমার শরীরে ঢুকেছে। তাহলে পারে বাড়তি খাইয়ে কোনো লাভ নাই। বরং খুব সুলভে একটা পেয়ারা দিনে, দুটো আমড়া খুবই সুলভ, বাতাবি লেবু, এমনি লেবু, এগুলি তো অ্যাভেলেবল বাংলাদেশে এবং আমার ক্রয় ক্ষমতার মধ্যে। তাহলে আমি পয়সা দিয়ে ঔষধ কিনবো নাকি আমার দৈনন্দিন জীবনে যে খাবার, সাধারণ শাকসবজির ভেতরে ভিটামিন সি আছে, তাহলে সেটিই যথেষ্ট। এবার আসা যাক, আর যেটা শরীরে জমা হয় সেটার ভিতরে মূলত এ, ডি, ই, কে আছে। মূলত ডিটা আমাদের জন্য সমস্যা। ডিটা আমরা কম বেশি এই কোভিডের সময় জেনেছি যে সূর্যালোকে থাকে। তাহলে প্রকৃতি কিন্তু আমাদের বিনা পয়সায় ভিটামিন ডি দিয়েছে। তাহলে পরে কিছু না, আমি একটা র্যান্ডম বলছি যে সূর্যালোকে আমাদের এমনিতে যাওয়া পড়ে, কিন্তু যাদের নেচার অফ জব, বিশেষ করে আমাদের মা বোনরা, আমাদের হয়তো সংসারে বেশি সময় দেয়, হাতের সময় থাকেন না, উনি যদি একটু বাইরে, এই ঘরের ভেতরেই যে জায়গাটাতে সূর্যালোক আসে, সেখানে দৈনিক যদি আধা ঘন্টা করেও একটু কিছুদিন বসেন, তাহলে পারে যেই পরিমাণ ভিটামিন ডি দরকার ছিল সেটি তিনি ফেরত পাবেন বা সেটি তার পূরণ হবে। সেই ক্ষেত্রে ওই যেটা বলেছি যে ওইটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। দুই, যেগুলি শরীরে জমা হয় সেগুলি যদি আমার পর্যাপ্ত মাপ মতো না হয়, তাহলে আমি একটা ফলস পারসেপশন ডেভেলপ করতে, আমার তো এটা ভালো হয়ে গেছে, তাহলে সে উনি কোনো মেজার নেবেন না। অথবা যদি বেশি হয়ে যায় তখন আবার হাইপার ভিটামিনোসিস হবে, অতিরিক্ত ভিটামিন হবে, সেটিও শরীরের জন্য অনেক ধরনের ক্ষতি হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমরা একদমই শেষ পর্যায়ে আছে। আজকে অনুষ্ঠানতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলেছি। আশা করি দর্শক যারা দেখেছেন উপকৃত হবেন। কিন্তু আপনার কাছ থেকে স্যার, বন্যার এই যে পানি সরে যাওয়ার সময়টিতে যারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম বা যারা সাহায্য করছেন, তাদের জন্য যাতে হেল্পফুল হয়, মেসেজটা অন্যদের কাছেও দিয়ে দেওয়ার জন্য শেষ জন্য পরামর্শ যদি থাকে আমাদের জন্য। জি, প্রথম কথা হচ্ছে, আগে বলেছি পানিবাহিত রোগ, তাহলে আমরা প্রচুর পরিমাণে এই পানিটা বিশুদ্ধ করবার জন্য ট্যাবলেটটি থাকবে, এবং যারা দিচ্ছেন আমার তাদের প্রতি অনুরোধ থাকবে এটি কীভাবে ব্যবহার বিধিটা ওনারা বলে দিবেন, ওর স্যালাইন তার ব্যবহার বিধিটা বলে দিবেন, এবং আমাদের যারা বানভাসী মানুষ আছেন সেই ব্যবহার বিধিটা শুনবেন এবং সেভাবেই মানবেন। এবং যতটুকু সম্ভব ওই খোলা, বাসি, পচা খাবার বা দীর্ঘদিন যারা সরবরাহ করছে তারা একটু খেয়াল রাখবেন খাবারটা যেন নষ্ট না হয়, এবং আমরা যারা খাচ্ছি তারা নিজেদের জাজমেন্টে যদি মনে হয় সেটা আমরা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি যদি মানে, তাহলে আমরা ভালো থাকবো বলে আমাদের আশাবাদ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের সাথে আজকে শ্রুতিতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কলা কুশলী আছেন তাদের ধন্যবাদ। সর্বোপরি অনুষ্ঠানের যিনি প্রাণ আমাদের দর্শকবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম বন্যা পরবর্তী রোগ ব্যাধি এবং তার প্রতিকার নিয়ে। অনেকগুলো বিষয় কিন্তু স্যার তুলে ধরেছেন। আশা করি যারা প্রোগ্রামটি দেখেছেন তারা উপকৃত হয়েছেন, যারা দেখেনি তারা যদি লিঙ্কটিতে জয়েন করে একটু দেখে নেন, যারা বন্যার্তদেরকে সহযোগিতা করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তারাও যদি এই বিষয়গুলো জেনে নেন, তাহলে মনে হয় অনেকগুলো বিষয় থেকে ক্রাইসিস মোমেন্টকে আমরা খুব ইজিলি অতিক্রম করতে পারবো। আশা করি দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।